আচ্ছা, ওকে। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। ঠিক আছে। তো এটা আলোচনার শুরুতে একটু ইন্ট্রোডাক্টরি কথা বলে নিই। সেটা হচ্ছে ইনফ্লামেশন খুব সিগনিফিকেন্ট প্যাথোলজির জন্য, মানে যারা ফোর্থ প্রফের জন্য পড়ছো, থার্ড প্রফের জন্য সেটার জন্য, আবার ফিফথ ইয়ারে বা ফাইনাল প্রফে গেলেও দেখা যায় যে কোনো সিস্টেমেই ইনফ্লামেটরি ডিসঅর্ডার গুলো পড়তে হয়। তো আমরা আসলে প্যাথোলজি পড়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ডিজিজের যেন প্যাথোজেনেসিসটা জানতে পারি। তো এই জন্য আজকে আহ, বিভিন্ন সিস্টেম তো বিভিন্ন ভাবে কাজ করে, জিআই ট্র্যাক্ট, রেসপিরেটরি, তারপরে মাস্কুলোস্কেলিটাল। তো আমরা জাস্ট কমন একটা মেকানিজম পড়ার চেষ্টা করব আজকে, যেটা একবার মেইন স্ট্রাকচারটা পড়া হয়ে গেলে প্রত্যেকটা সিস্টেমের সাথে যেন আমরা কোরিলেট করতে পারি। আচ্ছা, ইনফ্লামেশনের সাথে ইমিউনিটি খুব ওতপ্রোতভাবে জড়িত যদি বাংলায় বলি। তো দেখা যাচ্ছে যে আমি যদি শুধু ইনফ্লামেশন নিয়ে ডিসকাস করি, ইমিউনিটির অংশটা যদি না বলি, তাহলে খুব খাপছাড়া এবং অসংলগ্ন মনে হবে কথাগুলো। তো সেই জন্য আমি দুইটা জিনিস কাছাকাছি আলোচনা করব। এই জন্য আজকের আলোচনায় টুকটাক ইমিউনিটি চলে আসবে। এখন ইমিউনিটির যদি আমরা একটা সাব ক্লাসিফিকেশন পড়ি, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা অ্যাডাপটিভ ইমিউনিটি। তো এই ইমিউনিটির সাথে ইনফ্লামেশনের সম্পর্কটা হচ্ছে ইনেট ইমিউনিটি ক্লোজলি রিলেটেড উইথ অ্যাকিউট ইনফ্লামেশন এবং অ্যাডাপটিভ ইমিউনিটি ক্লোজলি রিলেটেড উইথ ক্রনিক ইনফ্লামেশন। আজকে যেহেতু আমি চেষ্টা করব অ্যাকিউট ইনফ্লামেশনটা শেষ করা, তাই আজকের আলোচনার জন্য ইনেট ইমিউনিটি খুব বেশি আসবে ডিসকাশনে। আমি আরেকটু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যেহেতু অনলাইন ক্লাস, এটা কোনো শিডিউল ক্লাস না, তাই রিটেনে এইটা আসবে, এইভাবে আসবে, ভাইভাতে এইভাবে আসবে, আমি সেই ওরিয়েন্টেশনে না বলে আলোচনাটা করতে চাচ্ছি এইভাবে, যাতে ইনফ্লামেশনটা বোঝা যায়, যাতে যে কোনো সিস্টেমের সাথে কোরিলেট করা যায়। আর অবশ্যই আমি যদি আমার বলা কথাগুলো যদি কোনোভাবে অল্প একটু মাথায় থাকে, তাহলে প্যাথোলজি প্রফের জন্য এটা সাফিসিয়েন্ট হয়ে যাবে হোপফুলি। আচ্ছা, তো আমরা যদি ইনেট ইমিউনিটির খেয়াল করি, আমরা অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এটা পড়ে আসি, আবার মাইক্রোবায়োলজিতেও পড়ানো হয়। মোটামুটি আইডিয়া সবারই আছে। আমি খুব বেসিক কতগুলা ইনফরমেশন একটু রিপিট করি। সেটা হচ্ছে ইনেট ইমিউনিটির জন্য আমাদের বেশ কিছু সেল খুব পপুলার, যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ। অ্যালার্জি রিয়েকশনের ক্ষেত্রে ইওসিনোফিল আসতে পারে। আমরা যদি ডাব্লিউবিসি গুলোকে একটু মেমোরাইজ করার চেষ্টা করি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। লিম্ফোসাইট এটা বেশি অ্যাডাপটিভ ইমিউনিটির সাথে ইনভলভ। আর নিউট্রোফিল মোনোসাইট থেকে যেটা ব্লাড থেকে বের হয়ে টিস্যুতে গেলে কনভার্ট হয়ে ম্যাক্রোফেজ হয়ে যায়, বা মোনোসাইট যেটা ব্লাড ছেড়ে অ্যাক্টিভ হয়ে টিস্যুতে গেলে ম্যাক্রোফেজ হয়ে যায়। আর ইওসিনোফিল অ্যালার্জির সাথে রিলেটেড। আর আরেকটা সেল যেটা আমরা অনেক সময় খেয়াল করি না, বেজোফিল। বেজোফিলের ফাংশনটা অনেক সময় ইমিউনিটিতে খুব একটা আমরা আসে না, আলোচনায় আসে না, তবে এটা খুব সিগনিফিকেন্ট আমাদের ইনফ্লামেশনের জন্য। বেজোফিল আমরা যদি অল্প করে বলি, এখানে কতগুলা কেমিক্যাল মিডিয়েটার্স রিলিজ করে, ও সরাসরি অংশ না নিয়ে অন্য যে সেলগুলো আছে, নিউট্রোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট, এদের ফাংশনটাকে অগমেন্ট করে, তাদের কাজ করবার জন্য কিছু সাইটোকাইন বা ইন্টারলিউকিন রিলিজ করে। যেমন আমাদের খুব ইম্পর্টেন্ট আজকে যেটা আসবে সেটা হচ্ছে যে হিস্টামিন, এবং আরেকটা হচ্ছে হেপারিন। তো হেপারিন আমাদের আজকে আলোচনায় খুব একটা দরকার হবে না, হিস্টামিনটা দরকার হবে। আরেকটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, যে এই বেজোফিল যেটা সার্কুলেশনে আছে, এটার কাউন্টার পার্ট সেল টিস্যুতে নামটা হচ্ছে মাস্ট সেল। ঠিক আছে। তো আমরা যদি সার্কুলেশনের সেলগুলো খেয়াল করি, তাহলে ইনেট ইমিউনিটির জন্য নিউট্রোফিল থাকে, মোনোসাইট থাকে, বেজোফিল থাকে। আর যদি টিস্যুতে চিন্তা করি, তাহলে হচ্ছে মোনোসাইট থেকে অ্যাক্টিভেশন হয়ে ম্যাক্রোফেজ থাকে, আর একটা বেজোফিলের কাউন্টার পার্ট সেল থাকে মাস্ট সেল। ঠিক আছে। এখন ম্যাক্রোফেজ সম্পর্কে আরেকটা কথা একটু বলি। এই যে একটা ম্যাক্রোফেজ আমি বললাম যে মনোসাইট থেকে কোন একটা স্টিমুলাসের রেসপন্স করে অ্যাক্টিভেশন হয়ে এরা ম্যাক্রোফেজ হয়ে টিস্যুতে যায়, এটা হচ্ছে এক ধরনের ম্যাক্রোফেজ। এর একটা বৈশিষ্ট্য হলো যে এরা সব সময় টিস্যুতে থাকে না, অ্যাক্টিভ হবার পরে টিস্যুতে যায়। আর এটা শর্ট লিভড হয়, খুব বেশিক্ষণ অ্যাক্টিভ থাকে না, কাজ হয়ে গেলে 1-2 সপ্তাহ পরেই এরা অ্যাপোপ্টোসিস হয়ে যায়। আর একটা হচ্ছে এরা নিজেদেরকে রিপ্রোডিউস করতে পারে না। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেলে যেটা ব্লাড থেকে মনোসাইট গেছিল টিস্যুতে ম্যাক্রোফেজ, সেটা ভ্যানিশ হয়ে যায় অ্যাপোপ্টোসিস হয়ে। এখন এই টিস্যুতে থ্রু আউট দ্য বডি, শরীরের বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন অর্গানে আরেক ধরনের ম্যাক্রোফেজ থাকে। এই ম্যাক্রোফেজ গুলো ব্লাড মনোসাইট থেকে আসে না, এরা আসে বোন ম্যারোর স্টেম সেল থেকে। ঠিক আছে। এবং এরা সরাসরি বোন ম্যারো স্টেম সেল থেকে ম্যাক্রোফেজ হয়, হয়ে এরা টিস্যুতে গিয়ে লোকালাইজ করে,
এক একটা টিস্যুতে গিয়ে এক এক রকম নাম নেয়। উদ্দেশ্য ওই টিস্যুতেই ও থাকবে, পারসিস্ট করবে অনেক দিন পর্যন্ত, লাইফ স্প্যান এদের মোর দেন ইয়ার্স। আর যখন লাইফ স্প্যান শেষ হয়ে যায়, এরা নেক্সট জেনারেশন কোন একটা ম্যাক্রোফেজ তৈরি করে তারপরে তারা অ্যাপোপ্টোসিস হয় বা মারা যায়। ঠিক আছে, যার কারণে এরা নিজেদেরকে রিপ্রোডিউস করতে পারে। এই বিভিন্ন টিস্যুতে এই ম্যাক্রোফেজ গুলোর আবার আলাদা আলাদা নাম আছে। স্কিনের ক্ষেত্রে ল্যাঙ্গারহ্যান্স সেল, লিভারে কাপফার সেল, নার্ভাস সিস্টেমে মাইক্রোগ্লিয়াল সেল। আমরা পপুলারলি এই সিস্টেমটাকে কোথাও বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, আর প্যাথোলজিতে আমরা এটা বলি যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। উদ্দেশ্য হচ্ছে এই ইনহেন্ট ইমিউনিটির কাভারেজ দেওয়া বা ফ্যাগোসাইটোসিসে হেল্প করা। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে শরীরের প্রত্যেকটা জায়গাতে, সার্কুলেশন বলি, হার্ট টিস্যু বলি, সফট টিস্যু বলি, কানেকটিভ টিস্যু বলি, প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো আমার এই ইমিউন সেল বসে আছে, ইনহেন্ট ইমিউনিটির। ঠিক আছে, সেটা টিস্যুর ক্ষেত্রে হলে আমি বলবো ম্যাক্রোফেজ, সার্কুলেশনে বলবো নিউট্রোফিল, মনোসাইট। ঠিক আছে, আর সিগনিফিকেন্ট ইনফ্লামেশনের জন্য আমি একটা সেলের নাম বললাম, সার্কুলেশনে বেজোফিল, আর টিস্যুতে মাস্ট সেল। আচ্ছা, এরা সবসময় অ্যালার্ট থাকে, নর্মাল হিউম্যান বডিতে চুপচাপ বসে থাকে, রেডি হয়ে বসে থাকে, কোনো একটা প্যাথোজেনকে সামনে দেখলে এরা অ্যাক্টিভ হবে। আমি প্যাথোজেন কথাটা এখানে ব্যবহার করব এই জন্য, যারা ইমিউনিটি বা ইনফ্লামেশনকে স্টিমুলেট করতে পারে, অ্যাক্টিভ করতে পারে, শরীরের জন্য হার্মফুল, এটা যে কোনো কিছু হতে পারে। বাইরে থেকে এসছে, যে ইনফেকশাস এজেন্ট হতে পারে, ফরেন বডি হতে পারে, শরীরের মধ্যে তৈরি হওয়া কোনো একটা হার্মফুল কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে। ঠিক আছে, ট্রমা, বার্ন, এরকম যে কোনো কিছু হতে পারে। ক্রিস্টাল হতে পারে, ইউরেট ক্রিস্টাল তৈরি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে যে ডিস্টর্টেড প্রোটিন তৈরি হয় এক্সেসিভ। আমি এগুলোকে কমন একটা নাম বলছি প্যাথোজেন। টিস্যুর একটা জায়গাতে একটা প্যাথোজেন ধরা পড়েছে, ইমিউন সেল এখন কাজ শুরু করবে। ঠিক আছে, তো প্রথমেই টিস্যুতে যে ম্যাক্রোফেজ বসে থাকে, এরা এটাকে রিকগনাইজ করবে। ঠিক আছে, রিকগনাইজ করে ও অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ওর মধ্যে কিছু কাজ শুরু হয়ে যায় এই ম্যাক্রোফেজের ভিতরে। ঠিক আছে, টিস্যু ম্যাক্রোফেজ বলি বা ল্যাঙ্গারহ্যান্স সেল বলি বা ডেনড্রাইটিক সেল বলি, হিস্টিওসাইট বলি, যাই বলি, এরা প্যাথোজেনটাকে রিকগনাইজ করবার সাথে সাথে কতগুলো স্টেপস অফ ইভেন্টস ওর মধ্যে শুরু হয়ে যায়। একটা হচ্ছে ও কিছু সাইটোকাইন রিলিজ করে। ঠিক আছে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 8, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, শর্ট ফর্মে বলা হয় টিএনএফ। কিছু সাইটোকাইন ও রিলিজ করে দিবে। আরেকটা হচ্ছে ও ওর মেমব্রেন যে ফসফোলিপিড থাকে, এই ফসফোলিপিড থেকে ফসফোলাইপিড নামে একটা এনজাইম দিয়ে, আচ্ছা আমি একটু বলে নেই যে আমি ইমিউনিটি, ইনফ্লামেশন সবকিছু একটা গল্পের মতো করে বলে শেষ করব, তারপরে ইনফ্লামেশনের টপিক গুলা একটা একটা করে আমি পরে ক্লিয়ার করে দেব। তো প্রথমে যদি মনে হয় যে আমি এটা কি শুনছি, এটা কি ইভেন্টস অফ ইনফ্লামেশন নাকি কেমিক্যাল মিডিয়েটার্স, প্লিজ আগে এত জাজ করার দরকার নেই। গল্পটা আমরা একটু বলি, আলোচনা করি, শুনি, তারপরে আমি পয়েন্ট গুলো ক্ল্যারিফাই করে দিব পরে গিয়ে। তো আমি বলছিলাম যে ম্যাক্রোফেজ একটা প্যাথোজেনকে রিকগনাইজ করলো, করে ও কিছু সাইটোকাইন রিলিজ করে দিল, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো রিলিজ করে দিল। ও ফসফোলাইপেজ এনজাইমকে ব্যবহার করে মেমব্রেন ফসফোলিপিড থেকে ও হচ্ছে কিছু এইকোসানয়েড সিনথেসিস করলো, যেটা আরেকটা নাম বলা হচ্ছে যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। ঠিক আছে, পপুলার কিছু নাম আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, লিউকোট্রিয়েন্স তৈরি করে। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের ভিতরে হচ্ছে প্রোস্টাসাইক্লিন থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন D2, E2 এগুলো থাকে। আমি হেডিংটা বলি, প্রোস্টাসাইক্লিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন্স 3 রকম কেমিক্যাল মিডিয়েটরস তৈরি করবে, এগুলোকে রিলিজ করে দিবে। আচ্ছা, এরপরে ও আরেকটা কাজ কি, এই যে ম্যাক্রোফেজ গুলো এটা কিন্তু এক ধরনের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সুতরাং এরা যাকেই ক্যাপচার করুক না কেন, ওর একটা অংশকে ও অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করবে। ঠিক আছে, সেটা চলে যাবে কিছুটা অ্যান্টিজেন প্রেজেন্ট করবে লিম্ফোসাইটকে, লিম্ফোসাইট তখন একটা অ্যান্টিবডি তৈরি করবে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স রিলিজ হয়ে চলে যাবে। সো আমার কথা হচ্ছে ম্যাক্রোফেজ একটা প্যাথোজেনকে রিকগনাইজ করবার পরে সাথে সাথে বেশ কয়েকটা কাজ ও একসাথে শুরু করে। ঠিক আছে, আমরা একটা বলছিলাম যে ইন্টারলিউকিন 1, টিএনএফ এগুলো রিলিজ করলো। এই ইন্টারলিউকিন 1 এবং টিএনএফ এরা করবে কি, এর পাশে বলছিলাম না যে মাস্ট সেল বসে থাকে, বেজোফিলের কাউন্টার পার্ট। ঠিক আছে, এই মাস্ট সেলে গ্র্যানিউলস থাকে, এই গ্র্যানিউলস ভিতরে একটা খুব পটেন্ট কেমিক্যাল মিডিয়েটর থাকে যেটার নাম হচ্ছে হিস্টামিন। ঠিক আছে, তাহলে একটা বললাম যে সাইটোকাইন গুলো গিয়ে মাস্ট সেলকে স্টিমুলেট করে হিস্টামিন রিলিজ করাবে। আর আমি ইতোমধ্যেই বলেছি যে ম্যাক্রোফেজ থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট, প্রোস্টাসাইক্লিন, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে। আর একটা বললাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। এই সবগুলা
চলে যাবে নিয়ার বাই ভেসেলের কাছে। ঠিক আছে, নিয়ার বাই ভেসেলে চলে যাবে সাইটোকাইন, মলিকুলস, ইন্টারলিউকিনস, তারপরে হচ্ছে যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হলো, এরা চলে যাবে ভেসেলে, গিয়ে যাকে অ্যাক্সেস করতে পারবে এন্ডোথেলিয়ামকে। ঠিক আছে, এন্ডোথেলিয়ামকে অ্যাক্সেস করবার পরে ওরা এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করার পরে এবার প্রত্যেকের নিজস্ব নিজস্ব রোল আছে। যেমন হিস্টামিন করবে কি, ও ব্লাড ভেসেলকে, লোকাল যে ভেসেলকে অ্যাক্সেস করেছে এটাকে ডাইলেট করে দিবে। ঠিক আছে, ব্লাড ভেসেলকে ডাইলেট করে দিবে। আর আমি এর আগের দিন হেমোডিনামিক্সে বলেছিলাম যে এন্ডোথেলিয়াম, পাশাপাশি দুটো এন্ডোথেলিয়ামের মাঝখানে খুব ছোট ছোট স্লিট থাকে, খুব অল্প অল্প পরিমাণে এখান থেকে ফ্লুইড বের হয়ে গিয়ে টিস্যু পারফিউশনে হেল্প করে। ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে কি? না স্যার, সব ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, যখন এই হিস্টামিন বলছিলাম যে একদিকে ব্লাড ভেসেলকে ডাইলেট করে দিবে, আর এই যে এন্ডোথেলিয়াল সেলের মাঝখানের গ্যাপ গুলোকেও বাড়িয়ে দিবে। আমরা একটু খেয়াল করি যে একটা ব্লাড ভেসেল যদি যে অবস্থায় আছে, এন্ডোথেলিয়াল সেল গুলো একটা আরেকটার ক্লোজ কন্ট্যাক্টে আছে। যদি ভেসেল ডাইলেট করে যায় তাহলে এন্ডোথেলিয়াল সেল একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাবে। আমি যদি মনে করি দুইটা এন্ডোথেলিয়াল মানে একটা ব্লাড ভেসেল তৈরি করছে, এটা নর্মাল, গ্যাপ খুব কম, কিন্তু যখন ডাইলেট হতে হবে তখন এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে এই যে গ্যাপটা বেড়ে যাবে, এই গ্যাপ দিয়ে তখন ফ্লুইড বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দুইটা কথা পেলাম, একটা হচ্ছে ভেসেল ডাইলেট করলো, আর একটা হচ্ছে, আচ্ছা ভেসেল যদি ডাইলেট করে, ব্লাড ভেসেল কি ব্লাড যাওয়ার রাস্তা, ভেসেল যদি ডাইলেট করে তাহলে সেখানে ব্লাড ফ্লো বেড়ে যাবে। ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে কিন্তু ভেসেলের পারমিয়াবিলিটিও বেড়ে গেছে, দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখান দিয়ে প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে এন্ডোথেলিয়াল সেলগুলো যে আছে সেই সেলের সাইটোপ্লাজম দিয়ে ট্রান্সসাইটোসিসও হয়। ঠিক আছে, যদি কেউ মনে করে থাকো, মেমোরাইজ করে থাকো, ট্রান্সসাইটোসিস হচ্ছে একটা সেলের সাইটোপ্লাজম দিয়ে এক পাশ থেকে আরেক পাশে ফ্লুইড মুভ করে চলে যেতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রান্সসাইটোসিস। তাহলে বিভিন্ন দুই রকম ভাবে বা তিন রকম ভাবে এই ভেসেল থেকে ফ্লুইডটা বাইরে চলে যায়। আমি হেমোডিনামিক্সে বলেছিলাম ল্যামিনার ফ্লো নামে একটা আইডিয়া, যে সেলগুলা সার্কুলেশনের মাঝখানে থাকে, চারপাশে সারাউন্ড করে থাকে ফ্লুইড, আর যাতে এন্ডোথেলিয়ামের কন্টাক্টে না আসে। এখন যেখানে আমার ইমিউনিটির ঘটনাগুলো ঘটছে সেখানে দেখো, আমি বললাম ভেসেল ডাইলেট করলো, পারমিবিলিটি বেড়ে গেল, ফ্লুইড যখন বাইরে চলে যায় তখন ভেসেলটা ভর্তি হয়ে যায় সেল দিয়ে। ঠিক আছে, যেহেতু ফ্লুইড কমে গেছে, সার্কুলেশন স্লো হয়ে যায়, খুব স্লোলি ব্লাড সেল গুলো মুভ করে, একে তো স্লোলি মুভ করে, তার উপরে এন্ডোথেলিয়ামের কাছাকাছি চলে আসে। ঠিক আছে, এই যে স্লোলি মুভ করছে এটার একটা নাম আছে, বলা হয় স্ট্যাসিস বলা হয়। আর এবার আমরা যদি সেলগুলো একটু খেয়াল করি, তো এখানে প্রচুর পরিমাণে আরবিসি থাকে মিলিয়নস কাউন্টে, কম্পেয়ার করে যদি বলি যে পার মাইক্রোলিটার বা পার মিলিমিটার কিউবে, তাহলে আরবিসি এর নাম্বার হচ্ছে মিলিয়নসে থাকে, ডাব্লিউবিসি থাকে হাজারে, প্লাটিলেট লাখে কাউন্ট করা হলেও প্লাটিলেট খুবই ছোট ছোট দানা, সেজন্য দেখা যায় যে মোস্টলি এনগর্জড হয়ে যায় আরবিসি দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যখন আমি আলোচনায় ফিরে আসি, আবার এন্ডোথেলিয়ামের কাছাকাছি যখন ব্লাড সেল গুলো আসে, আমি এর আগে বলে ফেলেছি যে এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেশন হয়। অ্যাক্টিভেশনের আরেকটা রেজাল্ট হচ্ছে এন্ডোথেলিয়াম দুই রকম হাত ও সামনের দিকে বাড়িয়ে ধরে, ভেসেলের ভিতরের দিকে, সেলের দিকে, যে সেল যেগুলো আছে আরবিসি ডাব্লিউবিসি, এই দিকে ওর দুইটা হাত বাড়িয়ে ধরে। আমরা এমনি গল্প করার জন্য বলি যে আমার বাম হাত একটু দুর্বল, ডান হাত শক্ত, বাম হাত ধরলে শক্ত করে ধরতে পারে না, ছুটে যায়, ডান হাত ধরলে একদম পাক্কা মজবুত ভাবে ধরে। তো এন্ডোথেলিয়াম করে কি, বাম হাত দিয়ে কিছু ডাব্লিউবিসি কে ধরার চেষ্টা করে, কিন্তু ডাব্লিউবিসি তো মুভ করছে, স্লোলি হলেও মুভ করছে, যখন ও ধরে, একে তো বাম হাত দুর্বল, তারপরে ডাব্লিউবিসি মুভ করছে, সো খুব শক্ত করে ধরে রাখতে পারে না, ছুটে যায়, আবার ধরে, আবার ছুটে যায়। ঠিক আছে, যখন ডান হাত দিয়ে ডাব্লিউবিসিটাকে এন্ডোথেলিয়াম ধরে তখন একদম পাক্কা ধরে ফেলে। ঠিক আছে, তো আমি আবার একটু ইয়াগুলা খেয়াল করি, সার্কুলেশনের সেন্ট্রাল পোর্শনে ছিল ডাব্লিউবিসি গুলা, যখন ফ্লুইড বের হয়ে গেল তখন এন্ডোথেলিয়ামের কাছাকাছি চলে আসলো, মার্জিনের কাছে চলে আসলো, এই জন্য এই নামটাকে বলা হয় মার্জিনেশন। ঠিক আছে, আর এই যে বললাম বাম হাত দিয়ে একবার ধরছে ছাড়ছে, মনে হয় কি ডাব্লিউবিসিটা পেরিফেরিতে এসে গড়াচ্ছে এভাবে। ঠিক আছে, একটাতে ধরা পড়লো ছুটে গেল, নেক্সট ধরা পড়লো ছুটে গেল, কিরকম মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এটার নামকে বলা হয় রোলিং। আর যে ডান হাত দিয়ে শক্ত করে ধরার কথা বললাম, এই ধরাটাকে নাম বলা হয় অ্যাডহেশন। ঠিক আছে,
আচ্ছা, যখন শক্ত করে ধরে তখন কিছুক্ষণ আগে আমি বললাম না যে দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে গ্যাপ বড় হয়ে যায়, এখান দিয়ে স্কুইজ করে নিউট্রোফিলটাকে বাইরে নিয়ে আসা হয়। ঠিক আছে, তো নিউট্রোফিল বাইরে চলে আসলো, নিউট্রোফিল বলি মনোসাইট বলি, ডাব্লিউবিসি কে আমি বাইরে নিয়ে চলে আসলাম। আসার পরে এরা এখন যাবে কোন দিকে? ঠিক আছে, ও তো টিস্যুতে এসে অন্ধ, ও তো কোনো দিক দেখতে পাচ্ছে না, ওর তো কোনো স্পেসিফিসিটি নাই। তোমরা জানো ইনেট ইমিউনিটির কোনো স্পেসিফিসিটি নাই, নন স্পেসিফিক কাজ করে। ওকে আলো দেখায়, ও যেদিকে আলো দেখে ওই দিকে যায়। এই আলো দেখায় ওকে ম্যাক্রোফেজ, যে প্যাথোজেনটাকে রিকগনাইজ করে ধরে রেখেছে। ঠিক আছে, একটা আমি বলেছিলাম না যে ম্যাক্রোফেজ একটা সাইটোকাইন রিলিজ করে ইন্টারলিউকিন 8। ঠিক আছে, আবার আমি বলছিলাম না যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স রিলিজ করে। আচ্ছা, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা গিয়ে ব্লাডের ভিতরে কিছু প্রোটিনকে অ্যাক্টিভ করে, কমপ্লিমেন্ট প্রোটিন। ঠিক আছে, আমি এটা পরে ডিসকাস করব, আপাতত খালি এতটুকু শুনো যে একটা কমপ্লিমেন্ট প্রোটিনকে ও অ্যাক্টিভ করে। কিভাবে করে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দিয়ে করতে পারে। আমি বলেছি ম্যাক্রোফেজ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কিভাবে তৈরি করে সেটাও করতে পারে। সেখান থেকে একটা প্রোটিন আসে C3b, C5a। ঠিক আছে, অনেকগুলো প্রোটিন আসে। তো আমার এখানে এই নিউট্রোফিল বা মোনোসাইটকে রাস্তা দেখানোর জন্য বা লাইট দেখানোর জন্য ইম্পর্টেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে C5a। ঠিক আছে, আরেকটা বলছিলাম না যে ম্যাক্রোফেজ লিউকোট্রিয়েন্টস তৈরি করে, তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট লিউকোট্রিয়েন্ট হচ্ছে লিউকোট্রিয়েন্ট B4, বি বাংলাদেশের B4। তো আমি এত ডিটেলসে বলছি, আসলে যদি কেউ থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকো নতুন, তাদের যাদের যাদের জন্য ইনফ্লামেশন একটা নতুন টপিক, তাদের জন্য একটু ডিটেলসে বলতে হচ্ছে। যারা ভালো পারো তারা তো ভালোই পারো, ঠিক আছে, বই পড়লে পড়ে ফেলতে পারবা। তো আমি কতগুলো নাম বললাম, একটা বললাম ম্যাক্রোফেজ থেকে রিলিজ হওয়া ইন্টারলিউকিন 8, একটা বললাম কমপ্লিমেন্ট C5a, একটা বললাম লিউকোট্রিয়েন্ট B4। ঠিক আছে, আর হচ্ছে যদি প্যাথোজেনটা ব্যাকটেরিয়া হয়, ওই ব্যাকটেরিয়া নিজেও কিছু আলো দেখায়। তো এই চারটা যে পাঁচটা যে নাম বললাম, এর মধ্যে যে কোনো একটা আলো থাকলেই যথেষ্ট, সবগুলা থাকতে হবে ম্যান্ডেটরি না। কোনো একজন আলো দেখাচ্ছে, অন্ধকারে জঙ্গলের ভিতরে একটা আলো দেখতে পেয়েছে, নিউট্রোফিল মনোসাইট এবার মুভ করতে শুরু করে। ঠিক আছে, যেদিকে আলো আছে ওইদিকে মুভ করে। ঠিক আছে, এই মুভ করাটা না একটা পিকুলিয়ার। ও নিউট্রোফিলটা মুভ করে কি, ধরো এখানে আছে, এখানে আমার আলো জ্বলছে, ও এইভাবে এইভাবে মুভ করে। ঠিক ওই কিছু আহ, কেঁচো জোক এই টাইপের এক লার্ভা টাইপের একটা মুভমেন্ট থাকে ওর। ঠিক আছে, অ্যামিবয়েড বা এরকম একটা মুভমেন্ট করে, করে 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 যেখানে আলো আছে সেইখানে যাবে। আলো আছে, আলোর কাছে গেল, গিয়ে আবার তো অন্ধ, ওর তো স্পেসিফিসিটি নাই। আমি বলেছি যে ওর কোনো স্পেসিফিসিটি নাই, কাউকে ও চিনে না, ওকে চিনাতে হবে। তাহলে এই যে গিয়ে প্যাথোজেনটাকে চিনবে, এই চিনার জন্য আবার কতগুলো প্রোটিন লাগে। ঠিক আছে, আমি আবার একটু পুরোনো কথায় যাই। আমি বলছিলাম কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভ হয়, কয়েকবার আমি C3b কথাটা বলে ফেলেছিলাম, সেই কথাটা এখানে আবার নিয়ে আসি। C3b প্রোটিন, আমি প্রথমে বললাম আলো দেখালো C5a কমপ্লিমেন্ট, এখানে বললাম যে রিকগনাইজ করবার জন্য কমপ্লিমেন্টের নাম হচ্ছে C3b। ঠিক আছে, আচ্ছা, এই C3b একটা প্রোটিন। আর একটা হচ্ছে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি বললাম না, অ্যান্টিবডি মানে ইমিউনোগ্লোবুলিন। তো ইমিউনোগ্লোবুলিন সে যেই টাইপেরই হোক, ওর এফসি পোর্শন একটা রিকগনাইজ করতে হেল্প করবে। আর একটা হচ্ছে কোনো কোনো ব্যাকটেরিয়াকে রিকগনাইজ বাইন্ড করতে পারে লেকটিন নামে একটা প্রোটিন। তো আমি তিনটা নাম বললাম, এই নামগুলো খেয়াল করো, আমি যখন একটু পরে বলবো সাম আপ করবো জিনিসটাকে তখন সহজ হবে। তো তিনটা নাম বললাম, একটা বললাম C3b, একটা ইমিউনোগ্লোবুলিনের এফসি পোর্শন, আর একটা বললাম লেকটিন প্রোটিন। এই তিনজনকেই থাকতে হবে তা না, যে কোনো একজন থাকলেই হবে। একজনকে দেখলে নিউট্রোফিল গিয়ে ওই প্যাথোজেনটাকে রিকগনাইজ করে ফেলবে। ঠিক আছে, বলবে যে আমি তোমাকে পেয়েছি। ঠিক আছে, এত সাধনা করে আমি এসেছি, ব্লাড ভেসেলের ভিতরে গড়াগড়ি খেয়েছি, ধাক্কাধাক্কি খেয়েছি, টানা হেঁচড়ার মধ্যে পড়েছি, বাম হাত ডান হাত এটা ওটা সেটা স্কুইজ করে এসেছি, এত পথ আমি হেঁচড়ে পেঁচড়ে এসেছি, এতক্ষণে বাবা তোমাকে আমি পেয়েছি। পাওয়ার পরেই করে কি, এভাবে জড়িয়ে ধরে। ঠিক আছে, এই জড়িয়ে ধরাটা এভাবে একটু হাস্যকর করে বললাম, বাট অ্যাকচুয়ালি এরকমই হয়। ওই যার হাত নাই, জোর করে দুই পাশ থেকে সাইটোপ্লাজম এভাবে নিউট্রোফিল ম্যাক্রোফেজ বের করে এভাবে জড়িয়ে ধরে স্কিউডোপোড। দুই পাশ থেকে সাইটোপ্লাজমের একটা কোনো পড নাই, কোনো হাত নাই, পা নাই, নিজে থেকে বানিয়ে বানিয়ে প্রোট্রুশন করে চারপাশ ধরে ঘিরে ধরে, ঘিরে ধরে বুকের মধ্যে টেনে নেয়। ঠিক আছে, এই বুকের মধ্যে টেনে নেওয়াটাকে বলা হচ্ছে এনগালফমেন্ট। তাহলে আমি এবার টার্মিনোলজি গুলোর মধ্যে একটু আসি। ঠিক আছে, ভেসেলের ভিতরে বললাম যে মার্জিনের কাছে আসলো, মার্জিনেশন, গড়ালো, রোলিং,
পাক্কা ডান হাত দিয়ে ধরলো, অ্যাডহেশন দুই এন্ডোথেলিয়াল সেলের মাঝখান দিয়ে আসলো, ট্রান্সমাইগ্রেশন থ্রু ডায়াপেডিসিস, স্কুইজ করে আসাটাকে ডায়াপেডিসিস বলছে। তারপরে এই যে লাইট দেখে এরকম 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 করে গেল, এটাকে বলা হয় কেমোট্যাক্সিস, তোমরা জেনে এসছো। এখানে আমি যে লাইটের নাম বলেছিলাম, ইন্টারলিউকিন 8, C5a, লিউকোট্রিন, B4, ব্যাকটেরিয়াল প্রোডাক্টস, এগুলোকে বলা হয় কেমো অ্যাট্রাক্ট্যান্টস। ঠিক আছে, সো দেখো কিছু কিছু পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন কাছাকাছি আসলো বললাম যে রিকগনাইজ করবার জন্য কিছু প্রোটিন লাগে, ঠিক আছে, C3b, তারপরে হচ্ছে এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবিউলিন, লেকটিন প্রোটিন, এগুলোকে বলা হয় অপসোনিন। এগুলোর মাধ্যমেই ফ্যাগোসাইট, নিউট্রোফিল বলি বা ম্যাক্রোফিল বলি, এরা প্যাথোজেনকে রিকগনাইজ করে শক্ত করে ধরে ফেলে, মানে অ্যাটাচমেন্ট হয়ে যায়, তারপরে চারপাশ ধরে ঘিরে ধরে, এটাকে এঙ্গালফমেন্ট বলা হয়, এবং নিজের ভিতরে নিয়ে নেয়, নিজের ভিতরে গিলে খায়, গিলে খাওয়ার নাম হচ্ছে ফ্যাগোসোম তৈরি করা, এনগালফমেন্ট করে ফেললো। আচ্ছা, ফ্যাগোসোম তৈরি করলো, একটা মেমব্রেন বাউন্ড ছোট্ট একটা ভেসিকুলার মধ্যে প্যাথোজেনটাকে রেখে দিল, যাকে মারতে হবে। কিন্তু মারবে কিভাবে? ঠিক আছে, মারার বুদ্ধি কি? আচ্ছা, এবার আমি একটু আবার যাই, এই নিউট্রোফিল বলি বা ম্যাক্রোফেজ বলি, ফ্যাগোসাইটিক সেল, এদের সাইটোপ্লাজমে একটা মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকে, যারা কোনো কিছু মেরে ফেলবার জন্য ভয়ঙ্কর সব অস্ত্র ধরে বসে থাকে। ঠিক আছে, কিছু প্রোটিন থাকে, কিছু এনজাইম থাকে, এই ভয়ঙ্কর সব অস্ত্র যদি সব সময় সেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো সেলকেই খেয়ে ফেলবে। তোমাদেরকে একটা মজার ইনফরমেশন দেই, হাঙর, শার্ক, সমুদ্রের হাঙর যখন তার মায়ের পেটে ডিম অবস্থায় থাকে, ও পেটের ভিতরেই এই তার পাশের হাঙরের অন্য বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে থাকে। ঠিক আছে, তো যেহেতু পেটের মধ্যে আলাদা একটা প্রকোষ্ঠের মধ্যে হাঙর রাখে, তাই হাঙর বেঁচে যায়, অন্য বাচ্চাগুলোকেও খেয়ে ফেলে। যদি ওই প্রোটেকশনটুকু হাঙর না দিত, তাহলে বাচ্চা হাঙর তার মাকেই খেয়ে ফেলতো। ঠিক আছে, একটু লাইট ডিসকাশন নিয়ে আসলাম। তো আমাদের এই সেলের ভিতরে ভয়ঙ্কর রকম অস্ত্র রাখা আছে, স্পেশালি যে সেলগুলো এই মারামারির জন্য দরকার হয়, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এইগুলা, তাদের লাইসোজোমে আরো বেশি এই প্রোটিন গুলো রাখা থাকে, অন্যান্য সেলেও অল্প বিস্তর থাকে। তো এখন এই ভয়ঙ্কর সব অস্ত্রগুলোর মধ্যে কিছু থাকে এনজাইম, কিছু থাকে প্রোটিন। আমরা প্রোটিনের নামগুলো একটু বলি, কিছু ডিফেন্সিন থাকে, ল্যাক্টোফেরিন থাকে, লাইসোজাইম থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে মেজর বেসিক প্রোটিন নামে একটা প্রোটিন থাকে, তারপরে কিছু এনজাইম থাকে, কোলাজিনেজ, জেলাটিনেজ, অ্যাসিড ফসফেটেজ, অ্যাসিড হাইড্রোলেজ, অ্যালকালাইন ফসফেটেজ। এই এজ মানে এক ধরনের এনজাইম, যার পিছনে এজ লাগানো আছে তাকে ভাঙবে। ঠিক আছে, অ্যাসিড হাইড্রোলাইজ অ্যাসিডকে হাইড্রোলাইজ করবে, কোলাজিনেজ কোলাজিনকে ভাঙবে, জেলাটিনেজ জেলাটিনকে ভাঙবে, ইলাস্টেজ ইলাস্টিনকে ভাঙবে। তো যে যাকে ভাঙে সেই হিসাবে নামকরণ করা আছে। ফ্যাগোসাইটোসিস সবসময় যে শুধু মাইক্রোবস হবে তা তো না, নিজের শরীরের কোনো একটা এক্সেস প্রোটিনও তো হতে পারে। তো যাকে এনগালফ করবে সেই হিসাবে সব রকম অস্ত্র রাখা থাকে। একটা সিগনিফিকেন্ট এনজাইমের নাম আমরা ইম্পর্টেন্টলি পড়বো, MPO, মাইলো পার অক্সিডেজ। ঠিক আছে, আবারও বলি, মাইলো পার অক্সিডেজ। যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার নতুন শুনছো তারা একটু খেয়াল করো, ভালো করে শুনো, তোমরা যখন বইয়ে দেখবা তখন নামগুলো স্পষ্ট দেখতে পাবা, এখন জাস্ট শুনো। আচ্ছা, কেউ যদি লেখালেখির চেষ্টা করে থাকো, দরকার নাই, আমি গল্পের মতো করে বলছি, গল্পটা শুনো, বইয়ে সব লেখা আছে, তোমাদের গাইডেও লেখা আছে। তো এই মাইলোপারক্সিডেজের অনেক বড় ও একটা চেইন অফ রিয়াকশন আছে। এত লম্বা চেইন অফ রিয়াকশনে যাচ্ছি না, আমি ছোট্ট করে বলি। তোমরা যদি কেউ ইনজুরি আগে থেকে পড়ে থাকো, রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস নামে একটা ভয়ঙ্কর জিনিস তৈরি হয় আমাদের প্রত্যেকটা সেলে। ঠিক আছে, যেই যেই সেল অক্সিজেন নেয়, যেই যেই সেলে মাইটোকন্ড্রিয়া আছে, সেই সেই সেলে এই ভয়ঙ্কর জিনিস তৈরি হয় অক্সিজেন থেকে। এটা অক্সিজেনের মেটাবলিজম থেকে তৈরি হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। যদি না জানা থাকে, এত মাথা নষ্ট করবার দরকার নাই। তিনটা স্পিসিস, প্রজাতি তিনটা, হাইড্রোজেন পারঅক্সাইড, সুপার অক্সাইড, হাইড্রোক্সিল আয়ন। তো আমি শুধু এতটুকু বলি, আমাদের আজকের ফ্যাগোসাইটোসিস বা এই ইমিউনিটি বা ইনফ্লামেশন পড়বার জন্য ছোট্ট একটা জিনিস লাগে, যে মাইলোপারঅক্সিডেজ যে এনজাইম আছে, ও করে কি, ওই যে অক্সিজেন প্রোডাক্টটা আছে রিঅ্যাক্টিভ, এই হাইড্রোক্সিল আয়ন, সরি, সুপার অক্সাইড যে তৈরি হয়, সুপার অক্সাইডের সাথে একটা হ্যালাইডের কেমিক্যাল রিয়াকশন করিয়ে দেয়। ঠিক আছে, এই কেমিক্যাল হ্যালাইড মানে তোমরা কেমিস্ট্রিতে পড়ে এসছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে হ্যালোজেন বলে। হ্যালোজেনের আয়োডকে, সরি, একটা আয়নকে বলা হয় হ্যালাইড। ঠিক আছে, তো এখানে ক্লোরাইড একটা আয়ন আসে, এই ক্লোরাইড আয়নটাকে বলা হচ্ছে হ্যালাইড। হ্যালাইড নামটা কেন বলছি একটু পরে বুঝতে পারবা। মাইলোপারঅক্সিডেজ এনজাইম হ্যালাইডের প্রেজেন্সে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে একটা কেমিক্যাল তৈরি করে,
যেটা এখানে অক্সিজেনও থাকে আবার ক্লোরিনও থাকে, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাইট। ঠিক আছে, কেমিক্যাল সংকেতটা হচ্ছে OCl2-। আমরা কেমিস্ট্রিতে এভাবে মনে রাখতাম। তো এই হাইপোক্লোরাইট হচ্ছে ভয়ঙ্কর একটা অস্ত্র, যে ওই যাকে পাবে সামনে তাকে খেয়ে ফেলবে। তো আমরা বলছিলাম যে লাইসোজোমে এত কিছু আছে। তো আমি যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, সাম আপ করি, যে অক্সিজেন ডিপেন্ডেন্ট, যেহেতু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস থেকে আসছে, অক্সিজেন ডিপেন্ডেন্ট এর নাম হচ্ছে মাইলোপারক্সিডেজ হ্যালাইড সিস্টেম। ঠিক আছে, কি হয়? হাইপোক্লোরাইড তৈরি হয়। কে মারে? হাইপোক্লোরাইট মারে। কে তৈরি করে? মাইলোপারক্সিডেজ তৈরি করে। কার থেকে তৈরি করে? হাইড্রোজেন পারক্সাইড থেকে তৈরি করে। কে হেল্প করে? হাইপোক্লোরাইড থাকে। এত কিছু কে সংক্ষেপে বলা হয় মাইলোপারক্সিডেজ হ্যালাইড সিস্টেম। ডিটেলস যদি মনে না থাকে, পরীক্ষার হলে যদি এতটুকুও বলতে পারো মাইলোপারক্সিডেজ হ্যালাইড সিস্টেম, যথেষ্ট। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যাদের অক্সিজেন লাগে না। আমি ওই যে অন্য কিছু প্রোটিনের নাম বলছিলাম না, মেজর বেসিক প্রোটিন, ডিফেন্সিন, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, এরা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লাইসোজোম বেসড কিলিং মেশিন বা কিলিং ওয়েপন এরা সবাই, এই ফ্যাগোসোম আর লাইসোজোম একটা আরেকটাকে বাইন্ড করে দেয়। ঠিক আছে, ফিউশন হয়ে যায়, জোড়া লেগে যায়। বাস, শিয়াল মুরগিকে পেয়েছে, বাবুর্চি মুরগি পেয়ে গেছে, এবার চিকেন তান্দুরি করে খেয়ে ফেলবে। ঠিক আছে, আমার কিলিং ওয়েপন ছিল লাইসোজোমে, ফ্যাগোসোমে আমি যাকে মারতে চাই ফিউশন করে দিলাম, আমার ঘটনা শেষ হয়ে গেল। আচ্ছা, যদি খুবই অল্প পরিমাণ প্যাথোজেন থাকে, তাহলে একটা দুইটা ম্যাক্রোফেজ লিম্ফোসাইট অল্প পরিমাণে এসে মেরে শেষ করে দেয়, যদি মারতে না পারি। তাহলে নিউট্রোফিল কি হয়? নিউট্রোফিল ওকে মারতে গিয়ে নিজেই মরে গেল। তখন নিউট্রোফিলের কিছু ব্রেকডাউন প্রোডাক্ট পড়ে থাকে। এই নিউট্রোফিলের ব্রেকডাউন প্রোডাক্ট আবার কেমো অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে অন্য ম্যাক্রোফেজকে ডেকে নিয়ে আসে। যতক্ষণ পর্যন্ত ওই সাইটে সমস্ত প্যাথোজেন শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত নিউট্রোফিল ম্যাক্রোফেজ একটা করে আসতেই থাকবে, আসতেই থাকবে। এবং যে ঘটনাগুলো ঘটছিল, ঘটনাগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমি এতটুকু বলি যে এক্সটেন্ট অফ ইনফ্লামেশন কি হতে পারে? অল্প পরিমাণ প্যাথোজেন খুব অল্প সময়ে তাড়াতাড়ি ফ্যাগোসাইটোসিস হয়ে মরে শেষ হয়ে গেল, ঘটনা শেষ হয়ে গেল। আর যদি বেশি পরিমাণ প্যাথোজেন থাকে, যদি আমার ইমিউন সিস্টেম উইক হয়, স্লো হয়, যদি ভেসেল গুলো ছোট ছোট থাকে, তাহলে হয় কি সময় লাগে, অনেকদিন ধরে ইনফ্লামেশন চলে, এক্সটেন্ট বেশি হয় ইনফ্লামেশনের। এই দুইটা কথা একটু মনে রাখো। আচ্ছা, তো আমি বলছিলাম যে আইদার 7 দিনে হোক, 15 দিনে হোক, 20 দিনে হোক, 1 মাসে হোক, 2 মাসে হোক, এক সময় ইনফ্লামেশন, ইমিউনিটি, আমার ইমিউন সিস্টেম প্যাথোজেনটাকে মেরে শেষ করে দিল, খেল খতম, গল্প শেষ। এবার আমার কথা হলো যে আমি এতক্ষণ ধরে ইমিউনিটি নিয়ে আলোচনা করছিলাম, তাহলে ইনফ্লামেশন কোনটা? আচ্ছা, এবার আমি একটু বলি, একটু খেয়াল করো। ইমিউনিটি মানে হচ্ছে, আমার এখানে কোথাও কিছু লেখার নাই, আমি এমনি তাকাচ্ছি। ইমিউন সেল প্যাথোজেনকে মারবে, ইমিউনিটি। এখন ইমিউন সেল প্যাথোজেনকে মারবে, এই ঘটনাটুকু ঘটাবার জন্য ব্লাড ভেসেলে, টিস্যুতে, আশেপাশের সেল, মলিকুল, যাই কিছু সাপোর্টিভ টিস্যু, যা কিছু আশেপাশে ঘটনা ঘটছে, এই সব কিছুকে বলা হচ্ছে ইনফ্লামেশন। তার মানে ইমিউনিটি ঘটার সময় আশেপাশে টিস্যুতে যা কিছু ঘটছে, এটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন। এখন ডেফিনেশন করতে যাও, রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু টুয়ার্ডস ইনফেকশাস অর টিস্যু ইনজুরি বা টিস্যু ড্যামেজ দ্যাট ব্রিংস, কি টিস্যু টিস্যু ইনজুরি হচ্ছে বা টিস্যু ড্যামেজ হচ্ছে বা ইনফেকশাস এজেন্ট আসছে, সেটার জন্যই টিস্যু রেসপন্স হচ্ছে। যার কারণে সেল, মলিকুল, সেল কি বললাম? নিউট্রোফিল, মনোসাইট, মলিকুল কি বললাম? প্লাজমা প্রোটিন আসছে। ঠিক আছে, কোথা থেকে নিয়ে আসে? সার্কুলেশন থেকে, বলছিলাম না, ব্লাড ভেসেল থেকে নিয়ে আসবে টুয়ার্ডস দ্য সাইট, যেখানে আমার প্যাথোজেনটা আছে সেখানে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? যাতে ওই অফেন্ডিং এজেন্ট বা প্যাথোজেনটাকে আমি মেরে শেষ করে দিতে পারি। এই পুরো ঘটনাটাই হচ্ছে ইনফ্লামেশন। আচ্ছা, এখন আবার ইয়াতে বলি যে যেখানে ইনফ্লামেশন হচ্ছে, এখন ব্লাড, আমি এবার ইনফ্লামেশন নিয়ে আলোচনা করব, ইমিউনিটি নিয়ে আর আলোচনা করব না। ঠিক আছে, ইনফ্লামেশন নিয়ে আলোচনা করি এখন। যেটা ভেসেলে, একটা হচ্ছে ভেসেলে কিছু ঘটনা ঘটছে, আর একটা বললাম সেল গুলাতে কিছু ঘটনা ঘটছে। এই জন্য ইনফ্লামেশনের ঘটনাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট, একটা সেলুলার ইভেন্ট। ভাস্কুলার ইভেন্টের মধ্যে দেখো, আমি প্রথমে বলছিলাম না যে হিস্টামিন, কমপ্লিমেন্ট প্রোটিন, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন, এরা এসে ভেসেলটাকে ডাইলেট করে দিচ্ছে, ভেসেলের পারমিবিলিটি বাড়িয়ে দিচ্ছে। দুইটা ঘটনা।
ভেজোরাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ওকে, এই পারমিবিলিটি বেড়ে যাওয়ার সম্পর্কে এবার আমি 3টা পয়েন্ট বলবো। এক, ভেসেলের মধ্যেকার গ্যাপ বড় হয়ে যাচ্ছে, স্লিট গুলা চওড়া হয়ে যাচ্ছে, ফ্লুইড আসছে। 2, যখন ইনফ্লামেশন একটু লং টাইম ধরে চলে, 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে চলে, এক্সটেনশন ইনফ্লামেশনের এক্সটেন্ট যদি বেশি হয়, টাফ প্যাথোজেন হয়, তখন হয় কি আইদার ওই ব্যাকটেরিয়ার কোনো একটা টক্সিন কিংবা নিউট্রোফিলের যে বলছিলাম না যে এত মারামারি করছে, পটেন্ট উইপন থাকে লাইসোজোমে, কোনো একটা এনজাইম এসে এন্ডোথেলিয়াল সেলকে নেক্রোসিস করে দেয়। তাহলে বলছিলাম যে দুইটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে অল্প গ্যাপ, একটা এন্ডোথেলিয়াল সেলই গায়েব করে দিলাম আমি নেক্রোসিস করে, তাহলে অনেক বড় গ্যাপ তৈরি হলো। ঠিক আছে, তাহলে পারমিবিলিটি বেড়ে যাবার একটা ওয়ে ছিল এন্ডোথেলিয়াল গ্যাপ বেড়ে যাওয়া, একটা ওয়ে বললাম এন্ডোথেলিয়াল সেল ডিটাচমেন্ট হয়ে যাওয়া, নেক্রোসিস হয়ে যাওয়া। তৃতীয় পথটা আমি একবার বলেছিলাম যে এন্ডোথেলিয়াল সেল দিয়ে ট্রান্সসাইটোসিস হয়। ঠিক আছে, যে একদম সাইটোপ্লাজম বরাবর এক পাশ থেকে আরেক পাশ সরাসরি ফ্লুইড বের হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই 3টা পদ্ধতিতে আমার ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যেতে পারে। ঠিক আছে, এখন যারা আরেকটু পড়তে চাও, যদি আমি বলি যে এন্ডোথেলিয়াল সেলের গ্যাপ বেড়ে যাওয়া হিস্টামিন করে, তারপরে হচ্ছে আমি যদি বলি যে এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস কে করছে, ব্যাকটেরিয়াল টক্সিন কিংবা নিউট্রোফিলের এনজাইম করছে, আর যদি বলি যে ট্রান্সসাইটোসিস কে বাড়াচ্ছে, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বাড়াচ্ছে, কোথা থেকে আসলো? কোনো না কোনো একটা সেল থেকে রিলিজ হয়েছে কেমিক্যাল মিডিয়েটার্স। আচ্ছা, এরপরে ভাস্কুলার ইভেন্ট শেষ। এবার সেলের সাথে কি ঘটনাগুলো ঘটে। সেল দেখো 3টা স্টেপে, ভেসেলের ভিতরে, ভেসেলের ওয়ালে, ভেসেলের বাইরে। এটা আমার আলোচনা করা একবার হয়ে গেছে, আমি জাস্ট একবার বলি। ভেসেলের ভিতরে 3টা ঘটনা: মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সমাইগ্রেশন থ্রু ডায়াবেটিস, ভেসেল ওয়াল দিয়ে পাস করে যাবে। আর টিস্যুতে কি হবে? কেমোট্যাক্সিস হবে। ঠিক আছে, তোমরা ডেফিনেশন তোমরা পড়ে এসছো যে পারপাসফুল মুভমেন্ট অফ এ সেল টুয়ার্ডস অ্যান কেমো অ্যাট্রাক্ট্যান্ট। তাহলে এখানে কেমো অ্যাট্রাক্ট্যান্টের নাম জানতে চাইবে যে কোন দিকে কেমোট্যাক্সিস করতেছে। আমি ইতিমধ্যে বলে ফেলেছি, এক্সোজেনাস বাইরে থেকে আসতেছে কি ব্যাকটেরিয়াল প্রোডাক্টস, এন্ডোজেনাস কি আছে, ইন্টারলিউকিন 8 আছে ম্যাক্রোফেজ থেকে আসে, লিউকোট্রিয়েন B4 আছে যেটা ম্যাক্রোফেজ থেকেও আসতে পারে, এন্ডোথেলিয়াল সেল থেকেও তৈরি হতে পারে। আচ্ছা, আরেকটা বললাম কমপ্লিমেন্ট প্রোটিন C5a। এই 5টা নাম বলতে হবে। ব্যাকটেরিয়াল প্রোডাক্টস, এক্সোজেনাস, এন্ডোজেনাসের ভিতরে লিউকোট্রিয়েন B4, কমপ্লিমেন্ট C5a, আর একটা হচ্ছে ইন্টারলিউকিন 8। মোট 4টা, এই 4টা কেমো অ্যাট্রাক্টেন্টের নাম জানতে হবে। আচ্ছা, এরপরে এছাড়াও কেমোকাইন্স নামে কিছু কেমিক্যাল মিডিয়েটর থাকে। এখানে যেহেতু কথা আসলো সেই জন্য একটু বলে দিই, কেমোকাইন্স এর আবার আলাদা কিছু নাম আছে, একটা ক্লাসিফিকেশন আছে, তোমাদের যদি পড়তে ইচ্ছা হয় পড়তে পারো, জটিল ব্যাপার, দরকার নাই। কি জানো, CX3C, CXC, CCC, এরকম অনেকগুলো টাইপস আছে, দরকার নাই, নাম জানবা। একটা হচ্ছে ইন্টারলিউকিন 8, কাকে ডাকে? ম্যাক্রোফেজ থেকে আসে। ঠিক আছে, নিউট্রোফিলকে ডাকবে। আচ্ছা, আরেকটা আছে যে নামই হচ্ছে ইওট্যাক্সিন, ইওসিনোফিলকে ডাকে ইওট্যাক্সিন, লিম্ফোসাইটকে ডাকে লিম্ফোট্যাকটিন। তাহলে 3টা নাম বললাম। ইন্টারলিউকিন 8 কাকে ডাকবে? নিউট্রোফিলকে ডাকবে। ইওট্যাক্সিন ইওসিনোফিলকে ডাকবে। আর লিম্ফোট্যাকটিন লিম্ফোসাইটকে ডাকবে। এছাড়াও কিছু নাম আছে, MCP1 আলফা, MIP1, তারপর হচ্ছে র্যান্টেস। এরা হচ্ছে বাকি সেল গুলাকে ডাকে, যে বেজোফিলকে ডাকে, মোনোসাইটকে ডাকে, এদেরকে ডেকে নিয়ে আসে মানে কেমো অ্যাট্রাক্ট্যান্ট, কেমিক্যাল সাবস্টেন্স অ্যাট্রাক্ট করে এদেরকে। তাহলে আমি কেমোকাইন আমার মোটামুটি বলা হয়ে গেল, কেমোট্যাক্সিস বলা হয়ে গেল, এবং কেমোট্যাক্সিসের কেমিক্যাল মিডিয়েটরস এর নাম আমি মোটামুটি বলে ফেললাম। আচ্ছা, এরপরে ফ্যাগোসাইটিসের স্টেপ গুলো আমি বলে ফেলেছি। রিকগনিশন, অ্যাটাচমেন্ট। রিকগনিশন কারা করে? অপসোনিন করে। অপসোনিনের নাম কি কি? C3b, ব্রেকডাউন প্রোডাক্টস। তারপর হচ্ছে FC পোর্শন অফ ইমিউনোগ্লোবিউলিন, আরেকটা বললাম যে লেকটিন প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, এনগালফমেন্ট করে। ফ্যাগোসাইট কিলিং অর ডিগ্রেডেশন করে। কিলিং বা মেরে ফেলা কিভাবে করে? অক্সিজেন ডিপেন্ডেন্ট বলেছিলাম, মাইলোপারঅক্সিডেজ হ্যালাইড, আর বললাম যে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিছু প্রোটিনের নাম আছে, তোমরা দেখে নিবা। আচ্ছা, এরপরে আমি আসি যে ইনফ্লামেশন টাইপস কি কি হতে পারে, বা মরফোলজিক্যাল টাইপস অফ ইনফ্লামেশন। ঠিক আছে, আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে এক্সটেন্ট অফ ইনফ্লামেশন অল্প, মাঝারি, বেশি, অল্প, খুবই অল্প পরিমাণ প্যাথোজেন, অল্প কেমিক্যাল মিডিয়েটার্স, জাস্ট ভেসেলের পারমিবিলিটি একটু বাড়ছে, অল্প একটু ফ্লুইড আসছে, কিছু নিউট্রোফিল ম্যাক্রোফেজ আসছে,
তাড়াতাড়ি প্যাথোজেন শেষ হয়ে যাচ্ছে, নিউট্রোফিল ম্যাক্রোফেজ ওগুলো অ্যাপোপ্টোসিস হয়ে যাচ্ছে, টিস্যু ক্লিয়ার। এটাকে বলা হয় সেরাস ইনফ্লামেশন। কিছু সেরাস ফ্লুইড আসে, খুব বেশি পারমিয়েবিলিটি অত বেড়ে যায় না, ঠিক আছে, অল্প পারমিয়েবিলিটি বাড়ে, অল্প ফ্লুইড আসে, অল্প সবকিছু হয়, সেরাস ইনফ্লামেশন। আচ্ছা, সেকেন্ড একটা বলা হয় যদি কোনো এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস হয়ে যায়, এক্সটেন্ড যদি বেশি হয়, ঠিক আছে, টক্সিক ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, ব্যাকটেরিয়াল টক্সিন বা প্রচুর পরিমাণে নিউট্রোফিল কাজ করছে, বেড়া ছাড়া লেগে গেছে, নিউট্রোফিলের যেই কিলিং ওয়েপন এনজাইম গুলো ব্যাকটেরিয়াকে মারার কথা ছড়িয়ে ছিটিয়ে এসে এন্ডোথেলিয়াল সেলকে নেক্রোসিস করে দিয়েছে, তখন ফিব্রিনোজেন বের হয়ে আসে, বড় প্রোটিন। ঠিক আছে, এই বড় বড় প্রোটিন যখন বের হয়ে আসে, এটাকে নামকে বলা হয় ফিব্রিনাস ইনফ্লামেশন। একটা আমরা বললাম সেরাস ইনফ্লামেশন অল্প, বললাম এবার আরেকটু এক্সটেন্ট বেশি, ফিব্রিনাস ইনফ্লামেশন। আমি বললাম আরো বেশি, যখন এত বেশি, যখন আমার নিউট্রোফিলের ওই মারণাস্ত্রগুলো আশেপাশে নিজেদের টিস্যু ইনজুরি করছে, প্রচুর পরিমাণ নিউট্রোফিল মারা পড়ছে, প্রচুর পরিমাণ নিউট্রোফিল আসছে, টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, পাস ফরমেশন হচ্ছে। যখন পাস ফরমেশন হয় তখন এটার নামকে বলা হচ্ছে পুরুলেন্ট ইনফ্লামেশন। যখন পাস ফরমেশনের এক্সটেন্টও বেশি হয়, তখন একটা বড় জায়গাতে প্রচুর পরিমাণে পাস, ডেড নিউট্রোফিল, ড্যামেজ টিস্যু, মাইক্রোবস, ডিগ্রেডেশন প্রোডাক্টস এগুলো পড়ে থাকে, ফ্লুইড এসে একটা পুঁজের বড় একটা থলে তৈরি হয়, এটার নাম হচ্ছে অ্যাবসেস। ঠিক আছে। আচ্ছা, যদি কোনো এপিথেলিয়ামের আশেপাশে হয়, যেমন আমার স্কিনের এখানে একটা দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন চলছে, ঠিক আছে, তো স্কিনের একটা অংশ নেক্রোসড হয়ে পুড়ে গেছে, এপিথেলিয়ামের একটা অংশ নেক্রোসিস হয়ে উড়ে গেছে, স্কিন হোক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হোক, জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট হোক, ইসোফেগাস হোক, এপিথেলিয়ামের একটা অংশ যদি ইনফ্লামেশনের কারণে ডিটাচ হয়ে পড়ে যায়, এটার নাম বলা হচ্ছে আলসার। তাহলে পাঁচটা নাম: সেরাস, ফিব্রিনাস, পুরুলেন্ট, অ্যাবসেস, আলসার, মরফোলজিক্যাল টাইপস অফ ইনফ্লামেশন। আচ্ছা, আমি এখন একদম টপিক টপিক হিসাব করে বলছি। ওকে, এবার আরেকটা টপিক একটু আসি, যে ইনফ্লামেশনের বলা হচ্ছে যেখানে ইনফ্লামেশন হচ্ছে আমি যদি বাহির থেকে টিস্যুটা দেখি তাহলে কি কি ঘটনা দেখতে পাবো। এক, ওখানে যেহেতু ব্লাড প্লাজমাটা বেরিয়ে টিস্যুতে চলে গেছে, তার মানে কি, এটার নাম হচ্ছে ইডিমা। আমরা হেমোডিনামিক ডিসঅর্ডারে আলোচনা করেছিলাম। তাহলে ইডিমা হচ্ছে, যার কারণে টিস্যুটা কি হবে, একটু চওড়া হয়ে যাবে, ফুলে যাবে, টিউমারের মতো লাগবে। ঠিক আছে, টিউমার বা ফুলে যাওয়া ইডিমার জন্য হচ্ছে। ঠিক আছে, তারপরে যেহেতু বললাম যে ওখানে ভেসো ডাইলেশন হয়ে প্রচুর পরিমাণ ফ্লুইড বেরিয়ে গেছে, আরবিসি দিয়ে ভেসেলটা এনগর্জড হয়ে গেছে, স্ট্যাসিস হয়ে গেছে, এনগর্জড ভেসেলে প্রচুর পরিমাণ আরবিসি থাকে, যার কারণে টিস্যুটা লাল হয়ে যায়, রুবর বা রেডনেস হয়ে যায়। তাহলে রেডনেস কেন হচ্ছে? স্ট্যাসিসের জন্য হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি আগে ঘটনাগুলো বলে নিয়েছি, এখন জাস্ট রেজাল্ট বলছি। যে ইডিমার জন্য ফুলে গেছে টিউমার, ঠিক আছে, রেডনেস, রেড সেল দিয়ে এনগর্জড হয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে আমি রুবর। ঠিক আছে, যেহেতু, আর আমরা জানি ব্লাডের একটা ফাংশনই হচ্ছে টেম্পারেচার রেগুলেট করা, কোথাও ভেসোডাইলেট করলে টেম্পারেচার ছেড়ে দেয়, ঠিক আছে, যার কারণে ওখানকার লোকাল টিস্যু টেম্পারেচার বেড়ে যায়। তাহলে এটার নামকে বলা হচ্ছে আহ ডলাই কি বলে, ক্যালর, হিট বেড়ে গেছে, ক্যালর। আরেকটা হচ্ছে, একটা দুইটা কেমিক্যাল মিডিয়েটর আছে, একটা নাম বলা হচ্ছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন ই, আর একটা হচ্ছে ব্র্যাডিকাইনিন, যারা ওখানকার লোকাল পেইন রিসেপ্টর গুলোকে স্টিমুলেট করে, যার কারণে ব্যথা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডলার। আর যেইখানে এই কাজগুলো চলে, ইনফ্লামেশনের কাজটা যেন ঠিক মতো চলতে পারে, লোকাল সমস্ত টিস্যু ফাংশনটাকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, ফাংশিও লেসা। তাহলে পাঁচটা কার্ডিনাল সাইন: রুবর, রেডনেস, ব্লাড ভেসেল এনগর্জড হয়ে গেছে আরবিসি দিয়ে, স্ট্যাসিস হয়ে গেছে এজন্য রেড হয়ে গেছে, রেডনেস। তারপরে হচ্ছে রুবর, টিউমার, ইডিমার জন্য টিউমার হয়ে গেছে। তারপরে হচ্ছে হিট বেড়ে গেছে, ক্যালোর। তারপরে পেইন হচ্ছে ডলর, ফাংশিওলেসা। পাঁচটা কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। ঠিক আছে, তাহলে এইটাও শেষ। এখন কথা হচ্ছে যে ফেট অফ ইনফ্লামেশন কি হবে, অ্যাকিউট ইনফ্লামেশনের ফেট কি হবে। আমি আবার বলি, যদি খুবই অল্প পরিমাণে ইনফ্লামেশন হয়, অল্প কিছু দিনের মামলা হয়, তাহলে কমপ্লিট রেজলিউশন হয়ে যায়, একেবারে ভালো হয়ে যায়। ঠিক আছে, যদি এক্সটেন্ট বেশি হয়, ঠিক আছে, যে অনেক দিন ধরে চলছে, যেগুলো আমি বলছিলাম যে পুরুলেন্ট বা অ্যাবসিস বা আলসার, ঠিক আছে, একটু এক্সটেন্ট বেশি, এক্সটেন্ট অফ ইনফ্লামেশন, সেক্ষেত্রে হয় কি, ভালো হয়, কিন্তু কিছুটা কানেকটিভ টিস্যু ফাইব্রোসিস হয়ে হয়। যখন আমরা
ক্রনিক ইনফ্লামেশন থেকে হিলিং করবো, তখন আমরা এগুলো একটু ভালোভাবে বুঝতে পারবো। আপাতত এতটুকু বলি, অল্প ইনফ্লামেশন পুরোটা ভালো হয়ে যায়, কমপ্লিট রেজলিউশন টার্ম। সেকেন্ড অপশন হচ্ছে এক্সটেন্ট অফ ইনফ্লামেশন বেশি, টিস্যু ড্যামেজ বেশি হচ্ছে, তাই রিপেয়ার বাই কানেকটিভ টিস্যু ফাইব্রোসিস। থার্ড হচ্ছে ইনফ্লামেশন ভালো হয় না, ইনেট ইমিউনিটি প্যাথোজেনটাকে মারতে পারে না, ও হ্যান্ড ছেড়ে দিয়ে দেয় অ্যাডাপটিভ ইমিউনিটিকে। যখনই অ্যাডাপটিভ ইমিউনিটির হাতে এই প্যাথোজেনটাকে ছেড়ে দেওয়া হয়, যে ইনেট ইমিউন সেল বলে যে আমরা অনেক চেষ্টা করেছি, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, বেজোফিল, ইওসিনোফিল সবকিছু নিয়ে এসেও আমরা শেষ করতে পারিনি, এবার তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমরা এখন দেখো। অ্যাডাপটিভ ইমিউনিটিকে বলে এবার তোমরা সামলাও। যখনই অ্যাডাপটিভ ইমিউনিটি হাতে চলে যায়, তখনই অ্যাকিউট ইনফ্লামেশন টার্ন করে ক্রনিক ইনফ্লামেশনে চলে যায়। তাহলে আমরা তিনটা ফেট পেলাম, ফেট ভাগ্য, FATE। একটা কমপ্লিট রেজলিউশন, দুই রিপেয়ার বাই কানেকটিভ টিস্যু ফাইব্রোসিস, তিন যে টার্ন ইনটু ক্রনিক ইনফ্লামেশন বা কনভার্ট ইনটু ক্রনিক ইনফ্লামেশন। ঠিক আছে, এইখান থেকে আমাদের আমার নেক্সট দিনের আমি যেদিন যদি পারি নিতে, তাহলে আমার নেক্সট আলোচনা শুরু হবে এই ক্রনিক ইনফ্লামেশন থেকে। ঠিক আছে, আমি ওদিন এখান থেকে বলবো। এবার যেহেতু অ্যাকিউট ইনফ্লামেশন আমি মোটামুটি আলোচনা শেষ করে দিয়েছি, কার্ডিনাল সাইন বলেছি, তারপরে হচ্ছে যে আমি অ্যাকিউট ইনফ্লামেশনের ইভেন্টস বলেছি, ভাস্কুলার বলেছি, তারপরে সেলুলার ইভেন্টস বলেছি, ফ্যাগোসাইটোসিস বলেছি, কিলিং নিয়ে বলেছি, এবং প্রত্যেকটা ঘটনার পিছনে রেসপন্সিবল কেমিক্যাল মিডিয়েটর নিয়ে বলেছি। এবারে আমি নেক্সট একটা যেটা টপিক আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনের যে কেমিক্যাল মিডিয়েটরস গুলো ছিল, আমার অনেক কিছু আলোচনা করা ইতিমধ্যে হয়ে গেছে, আমি জাস্ট এটাকে সাম আপ করে শেষ করে দিব। প্রথম যেটা খুবই সিগনিফিকেন্ট, আমরা যেটা বলছিলাম হিস্টামিন। ঠিক আছে, হিস্টামিনের সোর্স পড়তে হবে। আমরা কি সোর্স নিয়ে আলোচনা করছিলাম? সার্কুলেশনে বেজোফিল, টিস্যুতে মাস্ট সেল। এর বাইরে একটা নাম মনে রাখতে হয়, প্লাটিলেট থেকেও আসে। ঠিক আছে, ফাংশন কি? ভেজোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ঠিক আছে, সেকেন্ড একটা বলছিলাম আমরা যে ইন্টারলিউকিন 1 TNF কোথা থেকে আসে? সেটা হচ্ছে ম্যাক্রোফেজ থেকে আসতে পারে, আবার হচ্ছে এন্ডোথেলিয়াল সেল থেকেও আসতে পারে। ঠিক আছে, এদের ফাংশন কি ছিল? ইন্টারলিউকিন 1 এবং TNF এরা মাস্ট সেলকে স্টিমুলেট করছে, এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভ করে। ওই যে ডান হাত বাম হাত বললাম না, আচ্ছা যারা ভালো পড়াশোনা করতে চাও তাদেরকে বলি, বাম হাত যেটা দুর্বল ভাবে নিউট্রোফিলকে ধরছিল, এই বাম হাতের নাম হচ্ছে সিলেকটিন। এরা এক ধরনের অ্যাডহেশন মলিকিউলস। ঠিক আছে, আর ডান হাত যেটা বলছিলাম যে মজবুত ভাবে ধরছিল, এদের নাম হচ্ছে ইন্টিগ্রিনস। এটা এক ধরনের অ্যাডহেশন মলিকিউল। এই ইন্টারলিউকিন 1 TNF গিয়ে এই এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভ করে এবং বাকি এন্ডোথেলিয়াল সেলের ফাংশন যেগুলো সেগুলো করতে হেল্প করে। আচ্ছা, আরেকটা নাম আমি বললাম যে ইন্টারলিউকিন 8 আসে, সেটা কেমো অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে। আচ্ছা, আরেকটা নাম হচ্ছে, এছাড়া কিছু আমি বললাম ব্র্যাডিকাইনিন। ঠিক আছে, এরা হচ্ছে পেইন করে, আমি পেইনের ক্ষেত্রে বলেছিলাম যে ব্র্যাডিকাইনিন পেইন করে। পেইন করা ছাড়াও ও কিছু ভেজিটাইলেশন করে, তবে পটেন্ট না। ভেজিটাইলেশনের মেইন কেমিক্যাল মিডিয়েটর হচ্ছে হিস্টামিন। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলি যে এবার মেইন যেগুলো আমার কেমিক্যাল মিডিয়েটার্স, বড় বড় টপিক, একটা নাম আমি বলি যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। ঠিক আছে, এগুলো সম্পর্কে অল্প একটু বলি। অ্যারাকিডোনিক অ্যাসিড তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে এসছো, এরা এক ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড। ঠিক আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে সেল মেমব্রেন, যে সেলই থাকুক শরীরের, সেল মেমব্রেনের ফসফোলিপিড থেকে এরা তৈরি হয়। কে তৈরি করে? ফসফোলাইপেজ A2 তৈরি করে। ঠিক আছে, এই ফসফোলাইপেজ A2 মেমব্রেন ফসফোলিপিড থেকে আমার এই অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে। সেখান থেকে সাইক্লোঅক্সিজেনেস এবং লাইপোঅক্সিজেনেস দুই ধরনের এনজাইম আছে। এই দুই ধরনের এনজাইম করে কি, এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কিছু মেটাবোলাইটস তৈরি করে। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে প্রোস্টানয়েডস তৈরি হয়, লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে লিউকোট্রিয়েন্টস তৈরি হয়। আমি খুব অল্প অল্প করে আলোচনা করি। প্রোস্টানয়েড বা সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, এখানে দুই রকম এনজাইম থাকে, সাইক্লোঅক্সিজেনেস 1, সাইক্লোঅক্সিজেনেস 2। তোমরা অনেকে জানো, এটা শর্টে বলা হয় COX-1, COX-2। আই হোপ ফিজিওলজিতে অল্প একটু পড়ানো হয়েছে যে COX-1 যেটা, এটার কিছু হোমিওস্ট্যাটিক ফাংশন থাকে, স্পেশালি গ্যাস্ট্রিক মিউকোসাতে। ঠিক আছে, আর COX-2 মেইনলি ইনফ্লামেটরি রেসপন্সে এরা আসে। তো আমি যদি কারো ইনফ্লামেটরি পেইন বা ইনফ্লামেশনকে কমাতে চাই, তাহলে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর ইউজ করতে হবে। তোমরা ফার্মাকোলজিতে এই কথাগুলো পাবা। কিন্তু যদি আমি না পাই, তখন নন সিলেক্টিভ সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিটর ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা বলছিলাম যে সাইক্লোঅক্সিজেনেস 1, সাইক্লোঅক্সিজেনেস 2। আচ্ছা, এদের প্রোডাক্ট গুলো তৈরি হয় যে দুইটা গ্রুপ, একটা গ্রুপে প্রোস্টাসাইক্লিন
PGI2 আর থ্রোম্বোক্সেন A2, দুইটা নাম, প্রোস্টাসাইক্লিন আর থ্রোম্বোক্সেন A2। এই দুইজন হচ্ছে দুই সৎ ভাই, খালি মারামারি করে, একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। প্রোস্টাসাইক্লিন বলে যে আমি ভেজো ডাইলেট করব, থ্রোম্বোক্সিন এটু বলে ঠিক আছে আমি ভেজো কনস্ট্রিক্ট করব। প্রোস্টাসাইক্লিন বলে আমি প্লাটিলেটকে এন্ডোথেলিয়ামের কাছে আসতে দিব না, প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে বাধা দিব। থ্রোম্বোক্সিন এটু বলে ঠিক আছে আমি তাহলে প্লাটিলেটকে অ্যাগ্রিগেট করতে হেল্প করব। একজন আরেকজনের কাজকে অপোজ করতে থাকে, মারামারি করে যে জিততে পারে সে আপার হ্যান্ড নেয়। ঠিক আছে, তবে এখানে একটু বলা হচ্ছে যে যদি ইনফ্লামেশন অল্প হয়, অল্প পরিমাণ অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট তৈরি হয়, তখন প্রোস্টাসাইক্লিন আপার হ্যান্ড নেয়, আর যদি বেশি হয় তখন থ্রোম্বোক্সিন A2 আপার হ্যান্ড নেয়। ঠিক আছে, স্বাভাবিক কথা, যখন এক্সটেন্ট অফ ইনফ্লামেশন বেশি হচ্ছে, এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস হচ্ছে, তখন ওখানে কি বড় এন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হচ্ছে, তখন থ্রোম্বোক্সিন A2 আপার হ্যান্ড নিয়ে প্লাটিলেট প্লাগ তৈরি করে জায়গাটাকে সিল করে দিবে, ছোট ছোট খুবই অল্প অল্প। আচ্ছা, আর যদি কম ইনফ্লামেশন হয় তাহলে এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস হয়নি, আমি এটা বলছি বুঝে মনে রাখার জন্য, যাতে মনে থাকে। তাহলে অল্প পরিমাণ ইনফ্লামেশনে লো কনসেন্ট্রেশনে প্রোস্টাসাইক্লিন আপার হ্যান্ড নেয়, নিয়ে ভেজোডাইলেশন করবে, প্লাটিলেটকে দূরে দূরে ঠেলে দিবে। আর যখন এই লেভেল অফ ইনফ্লামেশন বেশি হবে, এক্সটেন্ট অফ ইনফ্লামেশন বেশি হবে, হাই কনসেন্ট্রেশনে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট তৈরি হবে, তখন থ্রোম্বোক্সিন A2 আপার হ্যান্ড নিবে, ভেজো কনস্ট্রিকশন করবে, আর অল্প পরিমাণে প্লাটিলেট অ্যাগ্রিগেট তৈরি করবে। আচ্ছা, এরপরে আসো যে আরেকটা গ্রুপ বলছিলাম প্রোস্টাগ্ল্যান্ডিনস তৈরি করবে, নাম জানতে হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2 F2 আলফা, তিনটা নাম, D2 E2 F2 আলফা। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এটা হচ্ছে পটেন্ট ভেজোডাইলেটর, আমি বলছিলাম যে ম্যাক্রোফেজ অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট তৈরি করে, প্রোস্টাসাইক্লিন প্রোস্টাগ্ল্যান্ডিন এরা গিয়ে ভেজোডাইলেশন করে। তো সহজ কথা, এই D2 E2 F2 আলফা এরা ভেজোডাইলেশন এবং পারমিবিলিটি বাড়িয়ে দিবে। স্পেশালি D2 এবং E2 এদের দুজনের কাজই হচ্ছে ভেজোডাইলেশন করা, পারমিয়েবিলিটি বাড়িয়ে দেয়া। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যদি বলি ভেজোডাইলেশনের জন্য মেইন কেমিক্যাল মিডিয়েটরস কি কি, এক নম্বরে বলতে হবে হিস্টামিন, দুই নম্বরে বলতে হবে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে F2 আলফা, এর একটা আলাদা ফাংশন আছে, কন্ট্রাকশন অফ ইউটেরাইন এন্ড ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল। এখানে স্যার অনেক সময় জিজ্ঞেস করে যে এইটার কোনো ক্লিনিক্যাল রোল আছে কিনা। হ্যাঁ আছে, গাইনিতে ডেলিভারির পরে বা সিজারিয়ান সেকশনের পরে এই প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফার এটার একটা মেডিসিন ফর্মুলা ইউজ করা হয়, যাতে ইউটেরাইন মাসেলগুলো কন্ট্রাক্ট করে ইউটেরাসটাকে ছোট করে নিয়ে আসা যায়। ঠিক আছে, ইনভলিউশনে হেল্প করে, এটা অনেক সময় পরীক্ষার হলে জিজ্ঞেস করে, ফার্মাকোলজিতে জিজ্ঞেস করবেই, অনেক সময় প্যাথোলজিতেও জিজ্ঞেস করে। আরেকটা বলছিলাম প্রোস্টাগ্ল্যান্ডিন E2, আমি বলছিলাম না যে পেইন করে দুইটা কেমিক্যাল মিডিয়েটরস, একটা ব্র্যাডিকাইনিন আর একটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2, এই নামগুলো একটু জানতে হবে, আমি খুব সংক্ষেপে একটা দুইটা করে ফাংশন বলছি যাতে এটা পরীক্ষার হলে মনে রাখা যায়। আচ্ছা, আরেকটা বলছিলাম যে লাইপো অক্সিজিনেস পাথওয়ে। ঠিক আছে, এখানে লিউকোট্রিয়েন্স তৈরি হয়, আমি যদি নামগুলো বলি, লিউকোট্রিয়েন্স BCDE অ্যালফাবেটিক্যালি B4 C4 D4 E4। ঠিক আছে, চারটা নাম, এর মধ্যে একটা হচ্ছে লিউকোট্রিয়েন্ট B4, একটাই ফাংশন মনে রাখতে হবে, কোথায়, কেমো অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে। কি কি ছিল, ইন্টারলিউকিন 8 ছিল, কমপ্লিমেন্ট C5A ছিল, আর লিউকোট্রিয়েন্ট B4 ছিল। আচ্ছা, তাহলে লিউকোট্রিয়েন্ট B4 এর একটা ফাংশন জানতে হবে, এটা কেমো অ্যাট্রাক্ট্যান্ট ফর নিউট্রোফিল। আচ্ছা, বাকি যে তিনটা C4 D4 E4 এরা একটু পেঁচালো, এরা ভেসেলের পারমিয়েবিলিটি বাড়াবে কিন্তু ভেসো কনস্ট্রিকশন করবে। অন্য যে কোনো মিডিয়েটর, তুমি হিস্টামিন বলো, তুমি প্রোস্টাগ্ল্যান্ডিন বলো, তুমি কমপ্লিমেন্ট বলো, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর বলো, ব্র্যাডিকাইনিন বলো, এরা সবাই ভেজোডাইলেশনের সাথে সাথে পারমিয়েবিলিটিও বাড়িয়ে দেয়। ঠিক আছে, একমাত্র ব্যতিক্রম লিউকোট্রিয়েন্ট C4 D4 E4, এরা করবে কি, পারমিয়েবিলিটি বাড়াবে কিন্তু ভেসো কনস্ট্রিকশন করবে, আর একটা কাজ করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, এই কথাটা সিগনিফিকেন্ট করে কেন বললাম, যখন তোমরা নন সিলেক্টিভ সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিটর ইউজ করবা, তখন মোস্ট অফ দ্য অ্যারাকিডোনিক অ্যাসিড সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েতে যেতে না পেরে লাইপো অক্সিজেনেজ পাথওয়েতে চলে আসবে, এসে লিউকোট্রিয়েন তৈরি করবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। যদি কারো হিস্ট্রি থাকে ব্রঙ্কিয়াল অ্যাজমার, তাদের ক্ষেত্রে দেখবা তারা মাঝে মধ্যে কমপ্লেইন করতে পারে যে অ্যাজমার পেশেন্টদেরকে NSAID বা সাইক্লোঅক্সিজেনেজ ইনহিবিটর দিলে এদের কিছুটা শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, এটা ফার্মাকোলজিতে লাগবে।
তোমরা প্যাথোলজি পড়বা, এটাই তো মজা প্যাথোলজি পড়ার। তুমি অ্যানাটমির সাথে মাইক্রোবায়োলজির সাথে ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, গোষ্ঠী সুদ্ধা দুনিয়া করে করে দিতে পারবা যদি তুমি বুঝে প্যাথোলজি পড়তে পারো। সব ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আসো যে আমি লিউকোট্রিয়েন C4D4E4 তিনটা ফাংশন, ইনক্রিজ পারমিবিলিটি কিন্তু ভেসো কনস্ট্রিকশন আর ব্রঙ্কো কনস্ট্রিকশন শেষ। আচ্ছা, আরেকটা জিনিস তৈরি হয় লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে, লাইপোক্সিন তৈরি হয়। ঠিক আছে, লাইপোক্সিন কে বলা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন। এতক্ষণ যতগুলা আমি কেমিক্যাল মিডিয়েটরস এর নাম বলেছি, এরা ইনফ্লামেশনকে হেল্প করে, সাহায্য করে। আর লাইপোক্সিন করে কি, যখন ব্যাকটেরিয়া প্যাথোজেনটা মরে যায় তখন ইনফ্লামেশনকে স্টপ করতে কতগুলো কেমিক্যাল মিডিয়েটরস লাগে। লাইপোক্সিন হচ্ছে ওয়ান অফ দেম। এরা ইনফ্লামেশনকে স্টপ করে দেয়, অ্যান্টি ইনফ্লামেটরি কেমিক্যাল মিডিয়েটরস এরা। ঠিক আছে, সো যতক্ষণ আমার ইনফ্লামেশন চলছে ততক্ষণ লিউকোট্রিয়েন্স তৈরি হয়, যখন ইনফ্লামেশন শেষ তখন লাইপোক্সিন কনভার্ট হয়ে গিয়ে লাইপোক্সিন সিনথেসিস হয়ে ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে থাকে। আচ্ছা, তো মোটামুটি অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট সম্পর্কে এতটুকুই কথা। মেমব্রেন ফসফোলিপিড থেকে আসে, ফসফোলাইপেজ A2 এনজাইম দিয়ে আসে, তারপর সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়ে, কক্স1 কক্স2, প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সিন A2 অপোজিং ফাংশন, প্রোস্টাগ্ল্যান্ডিন D2E2 F2 আলফা, এদিকে লিউকোট্রিনের ভিতরে B4 কেমো অ্যাট্রাক্ট্যান্ট, C4D4E4 তিনটা ফাংশন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু বলে নেই যে আমি কেমোকাইন্স এর নাম ইতিমধ্যে কিন্তু একবার বলে ফেলেছি, সুতরাং ওই চ্যাপ্টারটা ক্লোজ। আমাদের লাস্ট যে টপিকটা আছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। এটা সম্পর্কে ডিটেইলসে তোমাদেরকে ইমিউনোলজিতে পড়াবে। ঠিক আছে, আমি শুধু অল্প করে বলি যে কমপ্লিমেন্ট হচ্ছে কিছু প্লাজমা প্রোটিন, এরা ব্লাডে মুভ করে মোর দ্যান 20 অর মোর দ্যান 30 ইন নাম্বার, 20টা বা 30টারও বেশি নাম্বার থাকে। এরা ব্লাডে ইনঅ্যাক্টিভ থাকে, এরা অ্যাক্টিভ করবার দরকার হয়। ইনফ্লামেশনে যদি আমি এদেরকে কাজে লাগাতে চাই, এদেরকে অ্যাক্টিভ করবার দরকার হয়। অ্যাক্টিভেশনের তিনটা পাথওয়ে আছে, ক্লাসিক্যাল, অল্টারনেটিভ, লেকটিন। একটু রিকালেক্ট করি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এরা ক্লাসিক্যাল পাথওয়েকে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, C1 কমপ্লিমেন্ট প্রোটিনের সাথে বাইন্ড করে ক্লাসিক্যাল পাথওয়ে শুরু করবে। তারপরে অল্টারনেটিভ পাথওয়ে হচ্ছে ব্যাকটেরিয়াল, এন্ডোটক্সিন, লাইপোপলিস্যাকারাইড, বা যদি কোনো কমপ্লেক্স পলিস্যাকারাইড থাকে, স্নেক ভেনম যদি হয়, এরা অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে লেকটিন পাথওয়ে, ব্যাকটেরিয়াকে রিকগনাইজ করবে। আমি একবার বলছিলাম না যে অপসনিন হিসেবে কাজ করে লেকটিন, ওরা কমপ্লিমেন্টের এই লেকটিন পাথওয়েকে অ্যাক্টিভ করতে পারে। তাহলে তিনটা পাথওয়ে, ক্লাসিক্যাল, অল্টারনেটিভ, লেকটিন। কারা অ্যাক্টিভ করে? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ক্লাসিক্যাল পাথওয়েকে, তারপর হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, কমপ্লেক্স পলিস্যাকারাইড, স্নেক ভেনম, অল্টারনেটিভ পাথওয়েকে লেকটিন, লেকটিন পাথওয়েকে, বাস শেষ। এই তিনটা পাথওয়ে কমনলি একবার এসে C3 কে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, এর মাঝখানে এরা কেউ কেউ ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি কনভার্ট করে, কেউ হচ্ছে C1 C2 C4 এগুলাকে ভাঙে। আলটিমেটলি সবাই এসে C3 কে অ্যাক্টিভ করবে। C3 ভেঙে দুইটা পোর্শন হবে, C3A, C3B। এর আগে যে প্রোটিনগুলো ভেঙেছিল কমপ্লিমেন্ট, তাদের ক্ষেত্রেও তাই, অ্যাক্টিভ হবার পরে C1 যদি ভাঙে তাহলে C1 এর অবশ্যই একটা আলাদা QRS, C2 কে ভাঙলে 2A 2B, C3 কে ভাঙলে 2A 2B, C4 কে ভাঙলে C4A C4B, C5 কে ভাঙলে C5A C5B। আচ্ছা, তো C3 কে যখন ভাঙলো তিনটা পাথওয়ে এসে, এরপরে এই যে C3A, এই প্রত্যেকটা কমপ্লিমেন্টের 2 বলি, 3 বলি, 4 বলি, এ পোর্শন যেগুলা এগুলা রিলিজ হয়ে ব্লাডে চলে যায়, আর বিটা অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে আটকে থেকে যায়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাউন্ড ফর্ম বি। C3B এ তখন C5 কে ভাঙবে, ভেঙে C5 এর বি বাউন্ড থেকে যাবে, এ রিলিজ হয়ে যাবে। C5B তারপরে পরবর্তী চারটা কমপ্লিমেন্ট প্রোটিন 6 7 8 9, C5B 6 7 8 9, এই পাঁচজন মিলে একটা কমপ্লেক্স তৈরি করবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তখন ওই ব্যাকটেরিয়াটাকে বা যেই প্যাথোজেনের গায়ে এরা তৈরি হচ্ছিল এতক্ষণ, সেই প্যাথোজেনটাকে, মেমব্রেনটাকে লাইসিস করে দিয়ে, পারফোরেশন করে দিয়ে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে এখন কমপ্লিমেন্টের নামগুলো একটু বলি, যে 2A 3A 4A 5A এরা রিলিজ হয়ে ব্লাডে চলে গেছে। C5B 6 7 8 9 এরা ব্যাকটেরিয়ার গায়ে থেকে গেছে। ঠিক আছে, থেকে গিয়ে কি তৈরি করছে? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করছে। এবার কমপ্লিমেন্টের আমি অ্যাক্টিভেশন তিনটা পাথওয়ে বলেছি, এবার
কমপ্লিমেন্ট প্রোটিনগুলোর ফাংশন দেখো, ইতিমধ্যে আমি বলেছি যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কারা তৈরি করছে, C5b6789 তৈরি করে কি করছে, ব্যাকটেরিয়াটাকে মারছে, লাইসিস করে দিচ্ছে। আচ্ছা, সেকেন্ড আমি বলছিলাম 3A 4A 5A, ঠিক আছে, তিনটা এ, 3 4 5, এদেরকে একসাথে বলা হয় অ্যানাফাইলাটক্সিন। এরা করে কি, ওই যে মাস্ট সেল ছিল না, মাস্ট সেল এবং বেজোফিল, ওই মাস্ট সেলকে স্টিমুলেট করে হিস্টামিন রিলিজ করায়, ঠিক আছে। তো কমপ্লিমেন্ট যত বেশি অ্যাক্টিভ হবে টিস্যুতে তত বেশি হিস্টামিন আসবে। কমপ্লিমেন্ট ইভেন সারা শরীর জুড়ে মাস্ট সেল থেকে হিস্টামিনকে রিলিজ করাতে পারে, সেপসিস করে দিতে পারে, হাইপোটেনশন করে দিতে পারে, পুরো শরীরের ভেজোডাইলেশন করে হাইপোটেনশন থেকে শক করে দিতে পারে। আমি আগের দিন হেমোডিনামিক ডিসঅর্ডারে বলছিলাম না যে সেপটিক শক, ঠিক আছে, পুরো বডিতে কি হয়, যে এই কমপ্লিমেন্ট প্রোটিন গুলা পোটেন্ট, এরা খুবই শক্তিশালী ভেজোডাইলেটর, এরা প্রচুর পরিমাণে হিস্টামিন রিলিজ করিয়ে পুরো শরীরের ভেসেল গুলোকে ডাইলেট করে দিবে। তাহলে কি হবে, ভেসোডাইলেশন হয়ে পারমেবিলিটি বেড়ে গিয়ে ফ্লুইড সব টিস্যুতে, তাহলে কি ব্লাডে ফ্লুইড কমে যাবে, হাইপোটেনশন হবে, হাইপোটেনশন হয়ে কি হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, প্রেশার কমে যাবে। আচ্ছা, আর কি, যেহেতু আমি কমপ্লিমেন্ট, এটা ইনফ্লামেটরি প্রসেস, টেম্পারেচার বেশি থাকে, সেপটিক শকে এটা আমি ডিটেলসে বোধহয় বলতে পারিনি, আজকে কোরিলেট করিয়ে দিলাম। তাহলে এখন এই যে তিনটা C3F C4A C5A, এদেরকে বলা হয় অ্যানাফাইলাটক্সিন। এটা জেনে যাবা, স্যাররা এইভাবেই অনেক সময় পরীক্ষা হলে জিজ্ঞেস করে যে অ্যানাফাইলাটক্সিন কি কি, 3 4 5, ঠিক আছে। আচ্ছা, এরা করে কি, ভেজোডাইলেশন করবে, পারমিবিলিটি বাড়িয়ে দিবে। এর বাইরে আরেকটা প্রোটিনের নাম আমরা জেনেছিলাম C3b, কোথায় পড়েছিলাম, এরা অপসোনিন হিসেবে কাজ করে ফ্যাগোসাইটোসিসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কমপ্লিমেন্ট আমরা কেমো অ্যাট্রাক্টেন্টের নামে পড়েছিলাম C5A। আচ্ছা, তাহলে C5A কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করে, এই C5A আরেকটা কাজ করে, মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করতে হেল্প করে। তাহলে C5 এর কতগুলো ফাংশন দেখো, একটা অ্যানাফাইলাটক্সিন হিসাবে ও ভেজোডাইলেশন পারমিবিলিটি বাড়িয়ে দিবে, দুই ও কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করবে, তিন ও অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট তৈরিতে হেল্প করবে, তিনটা ফাংশন। তাহলে কমপ্লিমেন্টের এতগুলো ফাংশন, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স C5b6789 লাইসিস অফ ব্যাকটেরিয়া, 2 নাম্বার অ্যানাফাইলাটক্সিন 3A 4A 5A ভেজোডাইলেশন পারমিবিলিটি, 3 নাম্বার অপসোনাইজেশন C3b করে, 4 নাম্বার কেমো অ্যাট্রাক্ট্যান্ট C5A করে, 5 নাম্বার আরেকটা বললাম যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট তৈরিতে হেল্প করে C5A। আচ্ছা, এবার কমপ্লিমেন্টের ফাংশন পড়া শেষ। আরেকটা বলা হয় যে লিমিট অফ কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্টের ফাংশনকে আমি লিমিট রাখবো কি করে, ঠিক আছে। আমার ছোট্ট একটা ব্যাকটেরিয়া গেছে, সেই কমপ্লিমেন্ট অ্যাক্টিভ করে দিয়ে আমাকে শকে পাঠিয়ে দিতে পারবে, তো ভয়ঙ্কর জিনিস এটা। তাহলে অল্প পরিমাণ ছোট ছোট ইনফ্লামেশন, ছোট ছোট ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে তো আমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভ করে দরকার নাই, এটাকে লিমিট করতে হবে। লিমিট করার বুদ্ধি কি, একটা নাম C1 অ্যাস্টারেজ ইনহিবিটর, C1 অ্যাস্টারেজ এনজাইমের নাম ইনহিবিটর। এরা করবে কি, C1 কে অ্যাক্টিভ হতে দিবে না। C1 আমি কোথায় বলেছিলাম, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দিয়ে যে ক্লাসিক্যাল পাথওয়ে তৈরি হয় সেখানে C1 অ্যাক্টিভ হয়। তার মানে C1 অ্যাস্টারেজ ইনহিবিটর দিয়ে আমি ক্লাসিক্যাল পাথওয়েকে লিমিট করতে পারি, কন্ট্রোল করতে পারি, সীমার মধ্যে আটকে রাখতে পারি। যদি কারো C1 অ্যাস্টারেজ ইনহিবিটর না থাকে, তাহলে খুবই অল্প পরিমাণ ছোট ছোট জায়গাতেই বড় বড় ইডিমা হতে থাকবে। এটাকে বলা হচ্ছে হেরিডিটারি অ্যাঞ্জিও ইডিমা। যদি কারো জেনেটিক্যালি C1 অ্যাস্টারেজ ইনহিবিটর না থাকে, ওরা একটা অসুখ হয় যার নাম হেরিডিটারি অ্যাঞ্জিও ইডিমা। কেন হয়, C1 অ্যাস্টারেজ ইনহিবিটর নাই, আমার কমপ্লিমেন্টকে লিমিট করার বুদ্ধি নাই, ধূপধাপ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে যায়, অল্প অল্প ইমিউনিটিতে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে যায়, পেশেন্টের ইডিমা হতে থাকে। 2 নাম্বার নাম হচ্ছে DAF, ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, আরেকটা নাম হচ্ছে CD59, ঠিক আছে। তাহলে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর এন্ড CD59, এই দুইটা, এরা হচ্ছে অন্য পাথওয়েগুলোকে লিমিট করবে। যদি এদের ডেফিসিয়েন্সি থাকে কোনো মানুষের, তার একটা অসুখ হয় প্যারোক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। নামগুলো শুনলে ভয়ঙ্কর মনে হলেও শুনে রাখো, পরীক্ষার হলে এগুলো ধরা হয়, কমপ্লিমেন্ট খুবই হট টপিক, ঠিক আছে। এই যে আমি এত ভেঙে ভেঙে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইট বলছি, কমপ্লিমেন্ট বলছি, এগুলো পরীক্ষাতে কেমিক্যাল মিডিয়েটরস এ হট টপিক, এভাবেই জিজ্ঞেস করা হয়, প্রত্যেকটা পয়েন্ট এভাবে জিজ্ঞেস করে। তাহলে একটা প্রথমে লিমিটেশনের নাম বলছিলাম, C1 অ্যাস্টারেজ ইনহিবিটর ক্লাসিক্যাল পাথওয়েকে লিমিট করে,
যদি না থাকে হেরিডিটারি অ্যাঞ্জিওইডিমা। 2 নাম্বার বলছিলাম ডি কে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর CD59 যদি না থাকে, PNH প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। মুখে বলে মুখস্থ না হলে লিখে লিখে মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই, এগুলোর নাম জানতে হবে। তোমরা যখন 5th ইয়ারে যাবা তখন দেখবা সব জায়গাতে এই জিনিস আছে। তোমাকে স্যার বলবে যে হেরিডিটারি অ্যাঞ্জিওইডিমা কেন হয়, তুমি যদি প্যাথোলজি পড়ে থাকো তাহলে তুমি বলতে পারবা, আর যদি ফাঁকিবাজি করে গাইড করে বলতে পারবা না, বুঝতেও পারবা না। তুমি আজকে যদি এটা জানা থাকে কমপ্লিমেন্টারি অ্যাক্টিভেশন মেকানিজম তুমি সব জানো। আচ্ছা, এটা বলে দিই, তোমরা যদি প্যাথোলজি মাইক্রোবায়োলজি কেউ ভালোভাবে পড়ো 4th ইয়ারে, 5th ইয়ারে তোমাদের 30-40% পড়াই তোমার হয়ে গেছে, তুমি গিয়ে জাস্ট কোরিলেট করে পড়বা, হয়ে যাবে। ওকে, আচ্ছা, লিমিট অফ কমপ্লিমেন্ট মোটামুটি এতটুকুই ঘটনা। আমি শেষে আরেকটা একটু বলি, যে আমি বলছিলাম ম্যাক্রোফেজের কথা। আচ্ছা, ওটা কোনোদিন যদি সম্ভব হয় ক্রনিক ইনফ্লামেশনের সময় সেখানে বলবো। আজকে আমি যতদূর মনে করতে পারছি অ্যাকুট ইনফ্লামেশন বা ইনিট ইমিউনিটি সম্পর্কে মোটামুটি এতটুকুই কথা। যদি কোনো কিছু ছুটে গিয়ে থাকে তোমরা একটু দেখে নিবা আর একটু বুঝে পড়ার চেষ্টা করবা। ওকে, আই এম ডান।